গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে ইকোনমিক্স ইন্ডিয়ান ইকোনমিকে ক্লাস 2 হবে আমাদের। আগের দিন ক্লাস 1-এ ন্যাশনাল ইনকাম, প্রথম থেকে বলছি ন্যাশনাল ইনকাম। আগে আমরা ক্লাস 2-তে পড়েছি যে গুডস, ওকে। তারপরে পড়েছি আমরা কি ন্যাশনাল ইনকাম। আর কি পড়েছি জানো? ইকোনমিক সেক্টরগুলো, ইকোনমিক সেক্টর আছে ন্যাশনাল ইনকামের মধ্যে, জিডিপি, জিএনপি, তারপর হচ্ছে গিয়ে ট্যাক্স, ইনডাইরেক্ট, ডাইরেক্ট ট্যাক্স, সাবসিডিজ, মার্কেট প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস, এই সমস্ত জিনিসগুলো। সঙ্গে পড়েছি জিভিএ, খুব ডিটেলসে পড়েছি জিভিএ, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জিভিএ। জিভিএ অ্যান্ড জিডিপি রেশিও, মানে রিলেশন, এই সমস্ত জায়গাগুলো আমরা করেছি। তারপর হচ্ছে গিয়ে হেডলাইন গ্রোথ, তার পার ক্যাপিটা ইনকাম, বিভিন্ন ধরনের সেগমেন্টগুলো। তারপরে যে ইনকাম ফ্রম যে অ্যাবোর্ড থেকে যে যে ইনকামটা আসে সেটা, সেই সেগমেন্টগুলো যেটা পড়েছি, সেগুলো মোটামুটি ডিটেলসে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা ভালোভাবে ফার্স্ট ক্লাসটা হয়েছে। আজকে সেকেন্ড ক্লাসে আমরা শুধু ইকোনমিক প্ল্যানিংয়ে যে ক্লাসটা আছে সেই ক্লাসটাই করব। কারণ ইন্ডিয়ান প্ল্যানিংটা করতে গেলে একটু লেন্থি হয়ে যাবে ক্লাসটা। আজ ক্লাসটা যাতে খুব শর্টে হয়ে যায় সেই জন্য আমরা শুধু ইকোনমিক প্ল্যানিং চ্যাপ্টারটা পড়ব, এবং এটা আমাদের ক্লাস 2। এই যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস 2, ঠিক আছে? ক্লাস 2 হবে। তো লেখাটা অনেকটা হেজি লাগছে যদিও, তো আমি এটা অ্যাকচুয়ালি হেজি লাগছে লেখাটা। তো প্রথমেই আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের যে ইকোনমিক প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক প্ল্যানিং ছাড়া কিন্তু গভর্নমেন্ট কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। তো সেক্ষেত্রে ইকোনমিক প্ল্যানিং কথার অর্থটা কী, ইকোনমিক প্ল্যানিংয়ের ডেফিনেশনটা কী? অনেক ডেফিনেশন আছে। আমাদের ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন একটা নিজস্ব ডেফিনেশন দিয়েছে। আবার যে একজন ইকোনমিক্সট আছে, তিনি, যার নাম হচ্ছে এইচ.ডি. ডিকিনসন, তিনি একটা ডেফিনেশন দিয়েছে। তার ডেফিনেশন আমরা যদি বলি, দ্য মেকিং অফ মেজর ইকোনমিক ডিসিশন, হোয়াট অ্যান্ড হাউ মাচ ইজ টু বি প্রডিউসড অ্যান্ড টু whom it is to be allocated by the economious decision of a determinate authority on the basis of comprehensive survey of the economic system as a whole। অর্থাৎ একটা প্রত্যেকটা যে একটা ইকোনমিক অথরিটি থাকে, সেই ইকোনমিক অথরিটি একটা সার্ভে করে যে কি খরচা করতে হবে, কোথায় কতটা খরচ করতে হবে এবং কোথায় খরচা করতে হবে, ঠিক আছে, যে একটা ডিসিশন নেবে, সেটা হোয়াট অ্যান্ড হাউ মাচ ইজ টু প্রডিউসড অ্যান্ড টু হোম ইজ টু অ্যালোকেটেড, মানে কতটা আমরা প্রডিউস করব এবং সেটা কোথায় কোথায় অ্যালোকেটেড করব। যে রিসোর্সগুলো প্রডিউস হবে, সেই প্রডিউস করবার পর অর্থাৎ যে জিডিপি আমাদের আসবে, যে টাকা, যে রেভিনিউ আসবে, সেটা কোথায় আমরা খরচা করব, কিভাবে খরচা করব, কত খরচা করব, এটা কিন্তু একটা সার্ভে করবে, একটা কম্পিটেন্ট, একটা কম্প্রিহেন্সিভ একটা সার্ভে হবে এবং একটা অথরিটি থাকবে। সেই অথরিটি একটা সার্ভে করবে, সেই সার্ভে করে, যেমন আমাদের ইন্ডিয়াতে যেটা ছিল ন্যাশনাল এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলে একটা ছিল, 1952 সালে যেটা সেট আপ হয়েছে। তবে এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলটা এখন নেই, যেটা ইন্ডিয়ান 5-year প্ল্যানকে যেটা ফাইনালাইজড করতো। তো সেক্ষেত্রে এইচ.ডি. ডিকিনসন যে ডেফিনেশনটা দিয়েছে সেটা কিন্তু সর্বসম্মত একটা, কিন্তু তা সত্ত্বেও আমাদের ইন্ডিয়ান যে প্ল্যানিং কমিশন, যেটা 1950 সালে তৈরি হয়েছিল, সেই প্ল্যানিং কমিশনের একটা ডেফিনেশন আছে, ঠিক আছে। এইভাবে আমরা দেখব সমস্ত ডেফিনেশনগুলোকে যদি আমরা সামারাইজ করি, তো আমরা নিজেরা একটা ডেফিনেশন দিতে পারবো, যেটা হচ্ছে গিয়ে ইকোনমিক প্ল্যানিং ইজ অ্যাজ এ প্রসেস, একটা পদ্ধতি অফ
realizing well defined goal, realizing well defined goal by optimum, এই যে অপটিমিয়াম কথাটা কিন্তু পরবর্তীকালে এসছে, অপটিমিয়াম ইউটিলাইজেশন অফ দ্য অ্যাভেলেবেল রিসোর্স, যে রিসোর্সের অপটিমিয়াম রিসোর্স থাকে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। তো এই ডেফিনিশন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মেকিং প্ল্যানিং ইজ একটা প্রসেস এবং মাস্ট হ্যাভ ওয়েল ডিফাইন্ড গোলস, একটা নির্দিষ্ট গোল থাকবে, একটা ওয়েল ডিফাইন্ড গোল থাকবে যে কী কারণে আমরা খরচা করছি, কতটা খরচ করছি, কোথায় খরচ করছি এবং কতটা প্রডিউস করছি, একটা ডেফিনেট ওয়েল ডিফাইন্ড একটা গোলস থাকবে, আর অপটিমিয়াম ইউটিলাইজেশন থাকবে অফ দ্য অ্যাভেলেবল রিসোর্স, একটা রিসোর্সের যে অপটিমিয়াম ইউটিলাইজেশন, যে আমরা যেটা ইউটিলাইজ করছি সেটা একটা অপটিমিয়াম, একটা ইয়েতে থাকবে, একটা সমীক্ষার মধ্যে থাকবে, ঠিক আছে, একটা অপটিমিয়াম ইউটিলাইজেশন থাকবে এটাকে, অর্থাৎ যেটাকে হচ্ছে গিয়ে কী বলে, ভুলে গেলাম, যাই হোক অপটিমিয়াম একটা ইউটিলাইজেশন থাকবে। এবার আমরা চলে আসবো যেটা আমাদের যে ন্যাশনাল প্ল্যানিং, তো এখানে আমি পিডিএফটা দাগাতে পারছি না যদিও, তাহলে আমি দাগিয়ে দিতাম বিষয়টা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে না, আসলে ডিভাইসটা অনেক পুরনো, তো নতুন ডিভাইস না কিনলে হবে না। যাই হোক, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে ভালোবেসে যদি দেখো, তাহলে কিন্তু আমার কাছ থেকে যে অথেন্টিক এবং প্রিপারেশনটা পাবে সেটা তোমরা কোনো ইনস্টিটিউশনে পাবে না, যেখানে শুধু কথা বিক্রি হয়, কোনো স্টাডি হয় না। এখানে শুধু স্টাডি হবে, কোনো কথা বিক্রি হবে না। তোমরা এটাকে ফলো করে, আর আমার এই চ্যানেলটাকে ফলো করলে, আমার ক্লাসগুলো করলে খুব সহজেই তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টগুলো সম্পর্কে একটা ধারণা চলে আসবে এবং কম্প্রিহেন্সিভ প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, এবং একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হবে, যেটা তোমরা কোথাও পাবে না, কোনো ইনস্টিটিউশনে পাবে না, ঠিক আছে, যেখানে শুধু এমসিকিউ ধরিয়ে দিয়ে তোমাদেরকে প্রিপারেশন করাবে, সেই প্রিপারেশনে তোমরা কিন্তু রেজাল্ট করতে পারবে না। সো ফলো মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেলস অ্যান্ড শেয়ার, যত শেয়ার করবে বন্ধুদের কাছে তত আমার চ্যানেলটা গ্রো হবে, আমারও পড়াতে আরও ইন্টারেস্ট আসবে। যাই হোক, তো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল যে প্ল্যানিং কমিশন, ঠিক আছে, এই প্ল্যানিং কমিশনটা কিন্তু 1950 সালে সেট আপ হয়, প্রথম যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের আগে হয়েছিল 1938 খ্রিস্টাব্দে, যেটা জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহরু, এই দুজন, জওহরলাল নেহরু কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ছিলেন, আইএনসিতে ছিলেন, সুভাষচন্দ্র কিন্তু আইএনসিতে ছিলেন, এবং আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই কিন্তু এটাকে সেট আপ করেছিল। কিন্তু এরা কিন্তু দুজনে কিন্তু অ্যাকচুয়ালি কি সমাজপন্থী বা বামপন্থী একটা ভাবধারা এদের মধ্যে ছিল, ঠিক আছে, অর্থাৎ সোশ্যালিজম একটা ব্যাপারটা এদের মধ্যে ছিল, দুজনের মধ্যে, সুভাষচন্দ্র বোসের মধ্যে ছিল এবং জওহরলাল নেহরু ছিলেন। জওহরলাল নেহরু তো আর্ডেন্ট সোশ্যালিজম, বাট কিন্তু তিনি কিন্তু সেটা কিন্তু অতটা প্রকাশ করতেন, কিন্তু সুভাষচন্দ্র কিন্তু পরবর্তীকালে আইএনসি থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছিলেন এবং তিনি সোশ্যালিস্টিক নেচার তার সুভাষচন্দ্র বোসের মধ্যেও ছিল। যাই হোক, এবং আমরা দেখব যে ইন্ডিয়ান যে ইকোনমিক প্ল্যানিং সেটা কিন্তু আর্লি 1950s স্টার্ট হয়, এবং প্ল্যানিং কমিশন আমরা দেখেছি 1950 সালে সেট আপ হয়েছিল, এবং এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা প্ল্যানিং কমিশনকে কী করতো, প্ল্যানিং যে ইন্ডিয়ান 5-year প্ল্যান যেটাকে ফাইনালাইজ করতো যে কমিশনটা, সেটা কিন্তু 1952 সালে তৈরি হয়। এবার আমরা চলে আসবো অরিজিন অ্যান্ড এক্সপেনশন অফ প্ল্যানিংয়ের যে অরিজিনটা কীভাবে হয়েছে, প্ল্যানিংয়ের যে অরিজিন, এই জায়গাটা চলে আসবো আমরা, ঠিক এই জায়গাটা চলে আসবো, প্ল্যানিংয়ের যে অরিজিন এবং এক্সপেনশন। তো কী হচ্ছে, একটা হচ্ছে গিয়ে রিজনাল প্ল্যানিং হবে, একটা হচ্ছে কি ন্যাশনাল লেভেল প্ল্যানিং হবে, ঠিক আছে, তো একটা রিজনাল প্ল্যানিং, একটা হচ্ছে ন্যাশনাল লেভেল প্ল্যানিং। সেক্ষেত্রে আমরা দেখব যে
ইউএসএ সাউথ বেসিক্যালি সাউথ ইস্টার্ন ইউএসএতে যে টেনেসিস ভ্যালি অথরিটি এটা তৈরি হয়েছিল 1916 সালে। টেনেসিস ভ্যালি অথরিটি, দ্যাট ইজ টিভিএ, ঠিক আছে, যার বেসিসে পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াতে ডিভিসি যেটা হয়েছে, এবং ঘানাতে যেটা হচ্ছে কি ভোল্টা রিভার প্রজেক্ট। এই যে প্রজেক্টগুলো সেটা কিন্তু টেনেসি ভ্যালি অথরিটির যে সেইটাতে হয়েছিল, এবং এটা হচ্ছে রিজিওনাল প্ল্যানিংকে এমফাসাইজ করেছিল। এগুলো হচ্ছে রিজিওনাল প্ল্যানিং, অর্থাৎ কোনো একটা রিজিয়নে কিছু ডেভেলপমেন্ট করবার জন্য প্ল্যানিং কমিশনের থ্রুতে যে এক্সপেন্ডিচার যে করা হয় সেটাই হচ্ছে গিয়ে রিজিওনাল প্ল্যানিং। তো সেক্ষেত্রে আমরা দেখব যে টেনেসি ভ্যালি অথরিটি যে মডেল, সেই মডেলে কিন্তু আমাদের পরবর্তীকালে 1948 সালে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়। আর এদিকে আমরা দেখব ঘানাতে ভোল্টা রিভার প্রজেক্ট 1966 খ্রিস্টাব্দে হয়। এবার আমরা দেখব যে পার্ট নাম্বার 2, যে ন্যাশনাল প্ল্যানিং। তো ন্যাশনাল প্ল্যানিংটা আমরা কোথা থেকে এই আইডিয়াটা পাই, সেটা কিন্তু আমরা 1917 সালে রাশিয়াতে বা সোভিয়েত ইউনিয়নে যে বলশেভিক বিপ্লব ঘটেছিল, সেই বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই যে আইডিয়াটা পাচ্ছি যে ন্যাশনাল প্ল্যানিং। এবং আমরা দেখব যে পরবর্তীকালে এই সোভিয়েত রাশিয়াতে একটা ন্যাশনাল প্ল্যানিং হচ্ছে, মানে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প, মানে রাশিয়াতে কিন্তু 1917 সাল পর্যন্ত কিন্তু বলশেভিক বিপ্লবটা হয়েছিল কি শিল্প, মানে যে তখন তো কিন্তু রাশিয়া কিন্তু ব্রিটিশদের একটা ইয়েতে ছিল। যাই হোক, এর হিস্ট্রিটা অনেকটা বড় আছে, এটা নিয়ে আমরা বলতে গেলে কিন্তু ক্লাসটা পুরোটাই কিন্তু কভার করে নেবে এটা বলশেভিক বিপ্লবে। তাই আমরা শর্টে চলে আসবো যে রাশিয়াতে যে বলশেভিক বিপ্লব ঘটেছিল সেখানে কারণটা কী ছিল, যে ইন্ডাস্ট্রিকে অতটা মানে ইন্ডাস্ট্রির প্রতি ডিস্যাটিসফ্যাকশন ছিল, ঠিক আছে। তখন স্ট্যালিন কিন্তু ক্ষমতায় আসার পর কিন্তু ইন্ডাস্ট্রিকে বেশিভাবে গ্রো করলেন, এবং তিনি এই যে 5 ইয়ার প্ল্যান, যে ন্যাশনাল প্ল্যানিং, যে ন্যাশনাল যে 5 ইয়ার প্ল্যান, সেই 5 ইয়ার প্ল্যানটাকে তিনি স্টার্ট করলেন 1928 থেকে 1933। এটা ছিল রাশিয়ার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এবং এই মডেলটাকে ফলো করে পরবর্তীকালে আমরা দেখব যে চায়না এবং ফ্রান্স এবং ফ্রেঞ্চ তো মিক্সড ইকোনমি হয়ে গেছিলো, চায়না তো একদমই সোশ্যাল প্ল্যানিং, মানে স্টেট কন্ট্রোল একদম আর্ডেন্ট ফলোয়ার ছিল চায়না। তো এই যে চায়না, ফ্রান্স, এবং পরবর্তীকালে আমরা দেখব যে ইন্ডিয়া কিন্তু ন্যাশনাল প্ল্যানিং যে রাশিয়ার মডেলে কিন্তু প্ল্যানিং তৈরি করেছিল, কিন্তু যে নেচারটা ইন্ডিয়ান প্ল্যানিংয়ের যে নেচারটা ছিল সেটা কিন্তু মিক্সড প্ল্যানিং, অর্থাৎ সেখানে কিন্তু স্টেট কন্ট্রোলও ছিল, সাইড বাই সাইড কিন্তু মার্কেট ইয়েটাও ছিল, অর্থাৎ পুরোপুরি স্টেট কন্ট্রোল ছিল না। পরবর্তীকালে আমরা চ্যাপ্টারে যদি পড়তে আসবো যে সিস্টেম অফ প্ল্যানিং, সেখানে কিন্তু আমরা এগুলো পেয়ে যাবো, যে স্টেট কন্ট্রোল, সেন্ট্রালাইজ প্ল্যানিং, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং কি, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ইন্ডিকেটিভ প্ল্যানিং কি, সেটা আমরা চলে আসবো। তো আমরা এই চ্যাপ্টারতে চলে আসবো, সেখানে আমরা পেয়ে যাবো যে সিস্টেম অফ দ্য প্ল্যানিং সিস্টেমটাকে আমরা বেশি মানে লেনদেন না করে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিতে পারি, যেটা হচ্ছে ইম্পারেটিভ প্ল্যানিংটা হচ্ছে গিয়ে, আর একটা হচ্ছে ইন্ডিকেটিভ প্ল্যানিং, আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। সেটা কিন্তু এই ইম্পারেটিভ প্ল্যানিং আর ইন্ডিকেটিভ প্ল্যানিং মধ্যে পড়ে যাবে, সুতরাং আমরা সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ প্ল্যানিংয়ের উপর ফোকাস করবো না। আর একটা প্ল্যানিং যেটা করবো যেটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে নর্মেটিভ প্ল্যানিং, ঠিক আছে। নর্মেটিভ প্ল্যানিং, ইম্পারেটিভ প্ল্যানিংটা কী হচ্ছে গিয়ে সেন্ট্রাল, মানে সোশ্যালিস্টিক সিস্টেম থাকবে, এবং এখানে কিন্তু এটা কিন্তু সেন্ট্রালাইজড প্ল্যানিং, অর্থাৎ স্টেট কন্ট্রোল কিন্তু সব থেকে বেশি থাকবে। এখানে স্টেট কিন্তু সেই রিসোর্সের ওপর কন্ট্রোল রাখবে, সেখানে কিন্তু মার্কেটের ওপরে কিন্তু কোনো কন্ট্রোল দেওয়া হবে না, অর্থাৎ স্টেট কন্ট্রোল দ্য ওনারশিপ ওভার দ্য রিসোর্স, অর্থাৎ রিসোর্সের ওপর কিন্তু স্টেটের কন্ট্রোল থাকবে, মার্কেটের কোনো কন্ট্রোল থাকবে না। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখব যে চায়না কিন্তু ইম্পারেটিভ প্ল্যানিং আছে, সেখানে কিন্তু চায়না কিন্তু স্টেট, মানে স্ট্রিক্টলি স্টেট যে প্ল্যানিং, সেটা স্টেট কন্ট্রোল, অর্থাৎ চায়না কিন্তু সেন্ট্রালাইজড প্ল্যানিং ফলো করে। সো নো রোল অফ দ্য মার্কেটে কোনো রোল নেই এর, আর নো প্রাইভেট পার্টিসিপেশন নেই, কোনো প্রাইভেট পার্টিসিপেশন নেই। ইন্ডিকেটিভ প্ল্যানিংয়ের দিকে আমরা চলে আসবো। ইন্ডিকেটিভ প্ল্যানিংটা কী হচ্ছে গিয়ে ওয়ার্ক থ্রু দ্য মার্কেট, অর্থাৎ এটা কিন্তু মার্কেটের থ্রু কাজ করে, মার্কেটকে কিন্তু প্রায়োরিটি দেয় বেশি, সাইড বাই সাইড কিন্তু এটা আচ্ছা,
ইম্পারেটিভ প্ল্যানিং কিন্তু নিউমেরিক্যাল টার্গেট থাকে একটা, ঠিক আছে, একটা নিউমেরিক্যাল টার্গেট দেয়। ইন্ডিকেটিভ প্ল্যানিং কিন্তু নিউমেরিক্যাল টার্গেট দেয়, কিন্তু ইন্ডিকেটিভ প্ল্যানিংটা কিন্তু স্টেট কন্ট্রোল থাকে না, মার্কেটের উপর কিন্তু ওয়ার্ক করে। অর্থাৎ এনকারেজ অর ডিসকারেজ দ্য প্রাইভেট সেক্টর, অর্থাৎ প্রাইভেট সেক্টরকে এনকারেজ করে বা ডিসকারেজ করে। তো প্রাইভেট সেক্টরকে এনকারেজও করতে পারে, ডিসকারেজও করতে পারে। কিন্তু এখানে ইন্ডিকেটিভ প্ল্যানিংটা হচ্ছে গিয়ে মার্কেট, অর্থাৎ মার্কেটের উপরে কিন্তু কাজ করে। সুতরাং এবং এখানে দেখবো যে মিক্সড ইকোনমি যে সিস্টেমটা সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া কিন্তু ইন্ডিকেটিভ প্ল্যানিং, অর্থাৎ এখানে আমরা দেখবো ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে একটা প্ল্যানিংয়ের, অর্থ কি শুধু স্টেটের কন্ট্রোল নেই, স্টেট কিন্তু কন্ট্রোল করে না, এখানে মার্কেট কন্ট্রোল করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু কী করছে যে প্রাইভেট যে প্রাইভেট কোম্পানি, সে প্রাইভেট পিপি মডেল যেটা আছে সেটা কিন্তু প্রাইভেট পার্টনারশিপ যে কোম্পানি যে মডেল আছে প্রাইভেটকেও কিন্তু এনকারেজ করে। সুতরাং মার্কেট অ্যান্ড প্রাইভেট দুটোকেই কিন্তু এনকারেজ করছে, সেক্ষেত্রে এটা মিক্সড প্ল্যানিং হয়ে যাচ্ছে। ফ্রেন্সের যে প্ল্যানিং সেটাও কিন্তু মিক্সড প্ল্যানিং, ঠিক আছে। তো ইন্ডিয়া হচ্ছে কি মিক্সড প্ল্যানিং করে। এছাড়া ইন্ডিয়াতে আমরা দেখবো যে ইন্ডিয়ার প্ল্যানিং হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং, কারণ এখানে ইন্ডিয়াতে কিন্তু একটা স্টেট প্ল্যানিংয়ের একটা ব্যাপার থাকে, স্টেটের একটা প্ল্যানিং থাকে, সেন্ট্রালের একটা প্ল্যানিং থাকে, আলাদা আলাদা প্ল্যানিং থাকে। সো প্ল্যানিংটাকে হচ্ছে এটা হচ্ছে যে প্ল্যানিং, ইকোনমিক প্ল্যানিং যেটা ইন্ডিয়ার যে ইকোনমিক প্ল্যানিং সেটা কিন্তু হচ্ছে কি কনকারেন্ট লিস্ট, অর্থাৎ কনকারেন্ট লিস্টে থাকে। কোন লিস্টে থাকে? কনকারেন্ট লিস্টে থাকে, অর্থাৎ সেন্ট্রাল একটা প্ল্যানিং করে, আবার স্টেটের একটা প্ল্যানিং কমিশন থাকে। সুতরাং এটা কনকারেন্ট লিস্টে থাকে, ইকোনমিক প্ল্যানিংটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই কোশ্চেনে কিন্তু 23 প্রিলিমসে এসেছিল। তাহলে আমরা ইন্ডিকেটিভ প্ল্যানিংটা পেয়ে গেলাম, ইম্পারেটিভ প্ল্যানিং। এই চলে আসবে নর্মেটিভ প্ল্যানিং। নর্মেটিভ প্ল্যানিংটা হচ্ছে এটা যে কনসেপ্টটা কিন্তু একটু মানে যেখানে সোশ্যাল সিস্টেমের ওপর ডিপেন্ড করবে, এটা সোশ্যাল টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে এটা হয়। এই প্ল্যানিংটা সোশ্যাল টেকনিক্যাল, অর্থাৎ সোশিও ইনস্টিটিউশনাল যে ফ্যাক্টর সেটার উপর ডিপেন্ড করে, যেখানে লেজার ডিগ্রি অফ সোশ্যাল ডাইভার্সিটিস থাকে যে স্টেটগুলোতে, লেজার ডিগ্রি অফ সোশ্যাল ডাইভার্সিটি যে সমস্ত স্টেটগুলোতে থাকে, অর্থাৎ সোশ্যাল ডাইভার্সিটি খুব কম থাকে, অর্থাৎ রিলিজিয়ন কম থাকবে, ডিফারেন্ট রিলিজিয়ন থাকবে না, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস থাকবে না, ডিফারেন্ট কালচার থাকবে না, অর্থাৎ সোশ্যাল ডাইভার্সিটিস যেখানে কম থাকবে, যেখানে ডাইভার্সিটি লেজার, সেখানে কিন্তু এই যে নর্মেটিভ প্ল্যানিংটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া কিন্তু খুবই মানে নট ফিট ফর ইন্ডিয়া। কিন্তু আমরা দেখব 2010-11 সালে যে ইকোনমি সার্ভে, সেই ইকোনমি সার্ভে এবং 2015-16 সালে যে ইকোনমি সার্ভে, সেই অর্থাৎ 2010-11 ইকোনমি সার্ভেতে ইন্ডিয়া কিন্তু নর্মেটিভ প্ল্যানিংয়ের দিকে কিন্তু একটা হচ্ছিল যে 2010-এর অ্যাডভোকেটেড দ্য নিড ফর দ্য নর্মেটিভ প্ল্যানিং। ইকোনমি সার্ভে 2010-11 এই ইকোনমিক সার্ভেতে কিন্তু নর্মেটিভ প্ল্যানিংটাকে অ্যাডভোকেটেড করছে, এবং আমরা 2015-16 যে ইকোনমি সার্ভে, সেই ইকোনমি সার্ভেতে দেখব পুরোপুরি কিন্তু আমরা দেখব যে ইন্ডিয়ার যে প্ল্যানিং সেটা কিন্তু নর্মেটিভ প্ল্যানিং হয়ে যাচ্ছে। কারণ কি, এখানে আমরা দেখব যে নর্মেটিভ প্ল্যানিংয়ে যে ফিচার্সগুলো থাকে, যে সাবসিডি গিভ আপ, অর্থাৎ যাদের মানে কিনে খাওয়ার ক্ষমতা আছে, যারা রিচ পারসন, দে আর নট ফিট ফর দে আর নট নিড অফ সাবসিডিজ, তাদেরকে সাবসিডি গিভ আপ করে দাও, অর্থাৎ সাবসিডি বন্ধ। সুতরাং যারা সাবসিডি পাওয়ার যোগ্য তাদেরকে সাবসিডি দিতে হবে। অর্থাৎ এই যে সাবসিডি সিস্টেমটা আমরা দেখছি, আগে এলপিজিতে সাবসিডি, চিনিতে সাবসিডি, ম্যানুয়ালে সাবসিডি, আর ডিজেল পেট্রোলের সাবসিডি, কিন্তু এখন সাবসিডিটা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। সাবসিডি যাদের দরকার নেই তাদেরকে সাবসিডি কমিয়ে দিচ্ছে। সুতরাং গিভ আপ, রিচ পার্সনকে সাবসিডি দেওয়া যাবে না। দুই হচ্ছে গিয়ে যে রিডিউস দ্য সোশ্যাল প্রেজুডিস এগেনস্ট দ্য গার্ল, যে গার্লসদের ক্ষেত্রে যে প্রেজুডিসগুলো থাকে, সোশ্যাল যে রেস্ট্রিকশনগুলো থাকে, সেগুলোকে রিডিউস করে দেওয়া। অর্থাৎ মেয়েদের যে ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট, গার্লস এডুকেশন, ঠিক আছে, যে বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক
ঠিক আছে, এই যে যোজনাগুলো ইন্ডিয়া লঞ্চ করছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, লাখপতি দিদি, অর্থাৎ মহিলাদেরকে আগে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের যে সোশ্যাল প্রেজুডিস, সেই প্রেজুডিসটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, রিডিউসিং করা হচ্ছে। আবার দেখবো যে ওপেন ডিফিকেশন, আমরা যে আগে বেশ 5-10 বছর বা 10 বছর আগে বা 12-14 বছর আগে দেখেছি আমরা বেশ রুরাল এরিয়াতে কিন্তু মানে ওপেন ডিফেকেশনগুলো কিন্তু বেশি চলতো, অর্থাৎ টয়লেট স্যানিটেশন যে সিস্টেমটা সেটা কিন্তু ইন্ডিয়াতে রুরাল এরিয়াতে ছিল না। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট যেটা বলবো, যে নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে ফার্স্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়াতে যেখানে আমরা যে ওপেন ডিফিকেশন ফ্রি হয়েছে, এবং এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টটা কিন্তু একটা অ্যাওয়ার্ড নিয়ে এসেছে ইউনেস্কোর কাছ থেকে, ঠিক আছে। এই যে ওপেন ডিফিকেশন, এটাকে বন্ধ করবার জন্য কি টয়লেট, ঠিক আছে, কম দামে গভর্নমেন্ট যে টয়লেটগুলো দেওয়া শুরু করেছিল, এখনও কিন্তু সেই যে স্কিমটা আছে, সেই টয়লেটগুলো সমস্ত জায়গায় জায়গায় কিন্তু টয়লেটগুলো আমরা, এবং পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু দেখেছি, পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু বাড়িতে বাড়িতে মানে মানে ফ্রি ফ্রি মানে একটা মানে কাঁচা যে পায়খানা যেটা বলা হয়, মানে অতটা ইয়েটা না, মানে কুয়ো করে তার উপরে যে একটা সিমেন্টের একটা প্যাং বসিয়ে দিয়ে সেখানে একটা বাড়িতেই পায়খানা, অর্থাৎ সেখানে অর্গানিক ম্যানিওর যাতে তৈরি হয়, সেখান থেকে যে মানুষের যে হিউম্যান যে ডিফেকেশন, সেই হিউম্যান যে ডিফেকেশন যে তারপরে ইউরিন, সেগুলো থেকে যাতে একটা অর্গানিক সার বা ম্যানিওর তৈরি হয়, সেটার দিকে নজর দেওয়া হতো। সেটার জন্য কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছিল, এবং কিন্তু পরবর্তীকালে আমাদের যে সরকার এসে 2014 সাল থেকে সেইখান থেকে কিন্তু ওপেন ডিফিকেশন পিরিয়ডটা বন্ধ করার পরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করেছে। এছাড়া আমরা দেখব যে আরেকটা জিনিস, যে ক্লিন পাবলিক প্লেস, অর্থাৎ পাবলিক প্লেসকে ক্লিন করবা, স্বচ্ছ ভারত যোজনা, স্বচ্ছ ভারত যে স্কিম, ক্লিন ইন্ডিয়া মিশন, এই যে মিশনগুলো, যে স্কিমগুলো, এগুলো কিন্তু নর্মেটিভ প্ল্যানিং, এগুলো হচ্ছে কি নর্মেটিভ প্ল্যানিংয়ের একটা ফিচার্স। সুতরাং আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই যে সোশ্যাল ডাইভার্সিটিস থাকার জন্য কিন্তু মানুষের কালচার আলাদা, মানুষ এবং পপুলেশন খুব বেশি, সেখানে পলিউশন হবে, মানুষ যেগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে না, যে সমস্ত যে ইগুলোতে, সেগুলোকে মানুষ করতে যাবে না, অর্থাৎ তারা যেটাতে অভ্যস্ত সেটাই করে যাবে, তাদের কালচার একটা ডাইভার্সিটিস আলাদা আছে। সুতরাং সেই দিক থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু অতটা নট ফিট ফর দ্য নর্মেটিভ প্ল্যানিং। বাট ইকোনমি সার্ভে 2010-11 থেকে আমরা দেখব যে ইন্ডিয়া কিন্তু নর্মেটিভ প্ল্যানিং থেকে মুভ করছে, এবং 2015-16 সালে যে বিভিন্ন নতুন সরকার আসার পরে যে সমস্ত স্কিমগুলো চালু হয়েছে, রিডিউস দ্য সোশ্যাল প্রেজুডিস এগেনস্ট দ্য গার্লস, এবং বেটি বাঁচাও বেটি পড়াও, লাডলি বেহেনা, বা বিভিন্ন স্টেট বিভিন্ন স্কিমস চালু করছে, ওমেন এম্পাওয়ারমেন্ট স্কিম, ঠিক আছে, উমেন এন্টারপ্রেনিয়রশিপের জন্য গভর্নমেন্ট স্টার্ট আপ লোন দিচ্ছে, এবং আমরা দেখব যে ইন্ডিয়াতে কিন্তু ওমেন এন্টারপ্রেনিয়রশিপ কিন্তু বেশি দিন দিন ইনক্রিজ হচ্ছে। এই যে মহিলাদেরকে আগে নিয়ে যাওয়ার যে প্ল্যান, অর্থাৎ সোশ্যাল প্রডিউসটা রিডিউস করা হচ্ছে, ক্লিন ইন্ডিয়া মিশনস, তারপর হচ্ছে গিয়ে সাবসিডি গিভ আপ, রিচ পার্সনকে সাবসিডিজ গিভ আপ, এই ধরনের প্রোগ্রামগুলো মধ্য দিয়ে কিন্তু নর্মেটিভ প্ল্যানিংয়ে আমরা চলে যাচ্ছি। তো এবং আমরা চলে আসবো যে এই যে প্ল্যানিং প্রসেসটা, এটা কিন্তু আমাদের যে আগে 5 ইয়ার প্ল্যান ছিল, সেই প্ল্যানে কিন্তু এই যে সোশিও এথিক্যাল যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু অতটা তুলে ধরা, সে নজর দেওয়া হতো না। কিন্তু এইটাকে করবার জন্য যে নীতি আয়োগ 2015 সালের জানুয়ারি মাসে যে নীতি আয়োগ তৈরি হয়েছিল, এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক বডি নীতি আয়োগ 2015 সালে জানুয়ারি মাসে তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই নীতি আয়োগের মাধ্যমে কিন্তু এই সমস্ত প্ল্যানিং, এই সমস্ত প্রসেসগুলো চলছে, এইগুলো কিন্তু চলছে। তো আগের মতো কিন্তু ইন্ডিয়ান প্ল্যানিং যে 5 ইয়ার প্ল্যান, সেটা কিন্তু নেই এখন আর, ঠিক আছে। এখন একটা লং টার্ম গোল হিসেবে চলে ইন্ডিয়ান যে প্ল্যানিং,
লং টার্ম গোল হিসাবে চলে। 5 বছর যে প্ল্যানিং সেটা কিন্তু নেই এখন, পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু এখন আর নেই। নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক বডি তৈরি হচ্ছে, সেই নীতি আয়োগের মাধ্যমে কিন্তু ডেভেলপমেন্টমূলক কাজগুলো করছে, এবং সেক্ষেত্রে নর্মেটিভের সাইড বাই সাইড নর্মেটিভ প্ল্যানিং যেটা সেদিকেও কিন্তু নীতি আয়োগ জোর দেয়। Functions are guiding the principles of this body কি moves towards the normative planning। অর্থাৎ এই যে নীতি আয়োগ হয়েছে তার যে ফাংশনস এবং গাইডিং প্রিন্সিপাল, যে এর যে ফাংশন, এর যে গাইডিং প্রিন্সিপালস, সেটা কি হচ্ছে, এই বডিটা কি করছে আমরা দেখব যে এই বডিটার মাধ্যমে দিয়ে যে তার যে ফাংশন, যে প্রিন্সিপাল, যে গাইডিং প্রিন্সিপাল, সেটা কিন্তু অফিসিয়ালি মুভ করছে টুয়ার্ডস দ্য নর্মেটিভ প্ল্যানিং মুভ করছে এই নীতি আয়োগের মধ্য দিয়ে। তো আমরা দেখব যে 2015 সালের জানুয়ারি মাসে নীতি আয়োগ তৈরি হচ্ছে। আর বর্তমানে নীতি আয়োগের যে ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন ব্রে, এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে কে সুব্রমণিয়াম আয়ার, এবং এর ভাইস চেয়ারম্যান হচ্ছে কে সুমন ব্রে, এবং চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টিল দ্য ডেট। ঠিক আছে, এটা আমরা একটা কারেন্ট ইনফরমেশন বলে দিলাম। নীতি আয়োগ 2015 সালে তৈরি হয়েছে। এর ভিসি হচ্ছে গিয়ে সুমন ব্রে, আর সিইও হচ্ছে গিয়ে কে সুব্রমণিয়াম আয়ার। ঠিক আছে, তো এই গেল আমাদের ইকোনমিক প্ল্যানিংয়ের চ্যাপ্টারটা শেষ করলাম। খুবই সিম্পল। এখান থেকে কী কী পড়তে হবে দেখে নিতে হবে, যে ইম্পারেটিভ প্ল্যানিং থেকে কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, নীতি আয়োগ থেকে কোয়েশ্চেন তো আসেই। আচ্ছা, নর্মেটিভ প্ল্যানিং কি, ঠিক আছে, কোন বছর এই যে 2015-16 কোন ইকোনমি সার্ভেতে নর্মেটিভ প্ল্যানটাকে বেশি এমফাসাইজ করা হয়েছে, 2015-16 ইকোনমি সার্ভে। ঠিক আছে, কোন বা ইকোনমি সার্ভেতে নর্মেটিভ প্ল্যানিং দিকে মুভ করছে, মানে অ্যাডভোকেটেড করেছে 2010-11 ইকোনমি সার্ভে। সুতরাং নর্মেটিভ প্ল্যানিং ক্ষেত্রে 2010-11 ইকোনমি সার্ভে এবং 2015-16 ইকোনমি সার্ভেটি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু কাজ করছে। তার সঙ্গে নর্মেটিভ প্ল্যানিংটা কি, সেখানে কিসের উপর জোর দেওয়া হয়, কোন প্রিন্সিপালের উপর জোর দেওয়া হয়, যে সোশিও টেকনিক্যাল বা সোশিও এথিক্যাল প্রিন্সিপালের উপরে কিন্তু এর উপর জোর দেওয়া হয়। তারপরে প্ল্যানিং যে এক্সপেনশন, অরিজিন অ্যান্ড এক্সপেনশন দিক থেকে প্ল্যানিংকে আমরা দুটো ভাগে ভাগ করছি, কী রিজিওনাল প্ল্যানিং কি, ন্যাশনাল প্ল্যানিং কি। ঠিক আছে, ডিভিসিএ কবে হয়, তারপর হচ্ছে গিয়ে 1948 সালে। টেনেসি ভ্যালি অথরিটি কি, এটা কোথাকার এজেন্সি, সেগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। আর কি কোয়েশ্চেন আসবে এখান থেকে, ন্যাশনাল প্ল্যানিং এনডিসি থেকে কোয়েশ্চেন আসে না এখান থেকে। আর দেখবো যে কি, আচ্ছা, প্ল্যানিংয়ের কিন্তু আর কয়েকটা মানে পার্ট আছে, যেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, আরবান প্ল্যানিং, ফিনান্সিয়াল প্ল্যানিং বা বাজেট। আমাদের যে বাজেট হয় সেই বাজেটের মাধ্যমে আমরা প্ল্যানিং করি। তারপর হচ্ছে গিয়ে কি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো লেভেল প্ল্যানিং, যেমন এগ্রিকালচার প্ল্যানিং আমরা বলবো, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং বলবো। ঠিক আছে, এই সমস্ত প্ল্যানিংগুলো। তো এখান থেকে আর বেশি কিছু করার নেই, প্ল্যানিংটা শেষ আজকে আমাদের এই ক্লাস। তো আমরা ক্লাস 1 যেখানে ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা পড়েছি, ক্লাস 2 যেখানে ইকোনমিক প্ল্যানিংটা পড়লাম, আগামী দিনে ক্লাস 3 পড়বো, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান প্ল্যানিং, যেখানে 5 ইয়ার প্ল্যান সম্পর্কে আমরা মোটামুটি সিনপসিস বা সামারি এবং কম্প্রিহেন্সিভলি পড়ব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ক্লাসটা আমার এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাসগুলো দেখবে। সবারই কিন্তু উপকার হবে, মেনলি যারা WBCS পড়ছে, নিউ বা বিগিনার, বা যারা 1 বছর বা 2 বছর দিয়েছে কিন্তু রিভিশন ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমার এই ক্লাসটা খুবই বেনিফিশিয়াল। লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট দিন আমাদের ক্লাস হবে, আবার নেক্সট স্যাটারডেতে হবে ইকোনমি ইন্ডিয়ান প্ল্যানিং সম্পর্কে সেই ক্লাসটা। এইভাবে করে করে আমরা দেখব যে 1-2 মাসের মধ্যে কিন্তু আমার পুরো ইকোনমিক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং যারা সামারি নোট নিতে চাও ইন্ডিয়ান ইকোনমির উপরে, তারা কিন্তু এই নোটগুলো নিতে পারবে। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ। আর একটা কথা, যেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, এবং আজকে দেখেছি হঠাৎ করে 5.2K ইমপ্রেশন পড়েছে, এবং
111টা ভিউ এসেছে। তো কন্টেন্ট খুব ভালো আসছে, কন্টেন্টগুলো সাজেস্টেড হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং যারা দেখছে আমার এই ক্লাসগুলো তাদেরকে প্রণাম জানাই আমার পক্ষ থেকে, ধন্যবাদ জানাই।